গুম খুনের সাথে জড়িত। এখানে প্রীতি দেখানোরও কিছু নাই, এখানে সম্মান দেখানোরও কিছু নাই। গুম খুন রাইট। যারা গুম হয়েছে আপনার সেনাবাহিনী গুম হয়েছে। আমরা সাধারণ মানুষেরও না। আপনার সেনাবাহিনী গুম হয়েছে এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি সেই আলোচনাটার যদি নাকি শেষের দিকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাব জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দিয়ে সাব জেল-টেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনাপ্রধান ছিল। যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে তাহলে সেনা ওয়াকার কেন থাকবে না? ২ দিন পরে ওয়াকারও থাকতে পারে কিন্তু। এটা মাথায় রাখতে হবে এখনো। সো ওয়াকারের সেই ভয় আছে যেই কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন। এসব কোলে-টোলে রেখে লাভ হবে না। আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক এবং ডক্টর ইউনূসকে বলব, ইউনূস সাহেব শয়তানি বহুত করেছেন, আপনার উপদেষ্টারা দুর্নীতি লুটপাট অনেক করেছে কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে। আপনার কাছে অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন। এই বদমাইশ হচ্ছে গিয়ে সব নাটের গুরু, তাকে দিয়েই ওয়াকার সব অপকর্মগুলো করাচ্ছে। সো তার পদত্যাগ করা খুব জরুরি। এর পদত্যাগ করতে না পারলে আপনি দেখেন তাদেরকে আজকে তাদেরকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল। তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তড়িঘড়ি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেল ঘোষণা করে দিল একটা। সো সবকিছু প্রি প্ল্যান্ড। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না। আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলী থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি মানে আল্লাহর কসম করে বললাম এবং আমার সজ্ঞানে আমি যত তার ব্যাপারে সে মনে হয় সারারাত ঘুমায় না। এই WhatsApp এ আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে, ওই এলাকার WhatsApp এর গ্রুপগুলোতে কি বলে, ইসকন কি বলে, সারারাত সে আমাকে টেক্সট করত। যে ভাই এই যে এখানে হচ্ছে এবং তার এই তথ্যের ভিত্তিতে আপনার সে আমি জানি না সে এগুলো কোত্থেকে পেত। সে আমাকে ২ দিন আগে জানাই দিত যে আগামীকাল পরশুদিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে। আমি ডিবিকে ফরওয়ার্ড করতাম। আমি পুলিশকে ওই সংশ্লিষ্ট থানার ওসিকে ফরওয়ার্ড করতাম, জুনিয়র ডিসিকে ফরওয়ার্ড করতাম। সেই প্রেক্ষিতে তাদেরকে ধরা হতো। সে অফিসারটাকে হুট করে আজকে কি এলাকায় কোন এক পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে সেটার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানাতে ৫ তারিখের পরপর যে ওসি ছিলেন, সেই ওসিকে তারা সেখান থেকে সরিয়ে ১১২টা মামলা করেছেন তিনি। আওয়ামী লীগের এমন কেউ নাই। সেই মামলার উপরে বেস করে এখন অনেক কিছু করা হচ্ছে। অনেককে সেই মামলায় দেয়া হচ্ছে, অনেককে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু এত পরিশ্রমী, এত আওয়ামী বিরোধী একজন অফিসার, তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে দিচ্ছে না। এই খোদা বক্স, সে থাকতে দিচ্ছে না। এরা এগুলো করে যাচ্ছে। তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে পদত্যাগ করতে হবে, সরাইতে হবে। কারণ ওয়াকারের এই চালাকে দেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না। যাই হোক আমরা তারপরও আশা করি যে যেটা মাঝখানে বলছিলাম যে হাসিনার ফেরার সম্ভাবনা। হাসিনা এই দেশে ফিরলে এই দেশে কোনো মানে ওই প্রতিবাদের বিষয় না। এদেশে গৃহযুদ্ধ বাঁধবে। যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে। কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না। সো সেই দিন শেষ। এই দেশের নাম খালি একটা মিছিল করে দেখ কি অবস্থা হয়। আর হাসিনা আসা তো পরে আমরা চাই আসুক সে আয়। আসলে তারপরে বুঝবি কেমন লাগে মজাটা। সেদিন শেষ এবং ওয়াকার আপনার ১.৫ বছর কিন্তু শেষ। আপনি এমনিতেই তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে সেনাপ্রধান চেঞ্জ হবে। যদি সব মিলায়েও যদি হয়, শেষ হয়, তাহলেও কিন্তু আপনি ২০২৬ ২৭ এ শেষ। সো ২৭ এ শেষ যদি হন, তারপরে আপনারে বাঁচাবে কে? আপনার আজিজরে কেউ বাঁচাইতে আসছে? আপনার শফিরে কেউ বাঁচাইতে আসে এখন? হারুন জেলে ছিল, কেউ বাঁচাইতে গেছেন আপনারা? সো আপনারাও কেউ বাঁচাইতে আসবে না। যা করার খুব হিসাব কইরা করেন। এসব শয়তানি বন্ধ কইরা যদি আসলেই চান যে কিছু একটা করতে, যে বলেন দিস এই অফিসার গুলো আমাদের ছিল, অপরাধী ছিল। আমরা তাদেরকে করলাম। ওরা যেহেতু সেনাবাহিনীর আপনাদের দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই। আমাদেরকে এতটুকু শাস্তি দেয়া হোক, এতটুকু আমাদের প্রতি সহনশীলতা দেখানো হোক। বাট অপরাধ করেছেন, কি করেছেন এসব বলে আসতে হবে। আপনি কিছুই বলবেন না, কিছুই জানেন না, কিছুই বুঝেন না, এইটা বলে লাভ নাই। কারণ আমাদের সব সাক্ষী আছে, প্রমাণ আছে। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এটার বিচার এই দেশে হবে এবং আমরা প্রেশার গ্রুপ হিসাবে যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি। সেনাবাহিনীর ভেতরেও বিশাল একটা অংশ এখন চায় এটার বিচার হোক এবং সেনাবাহিনীর যারা ভেতরে আছেন আমি মনে করি আপনাদের এই কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হবার জন্য এদের বিচারের জন্য যা প্রেশার তৈরি করা আপনাদের ভেতর থেকেও তৈরি করা উচিত। যাই হোক যারা আইসিটির সাথে আছেন তাজুল ভাই সহ বিচারক সবাইকে আবার ধন্যবাদ। ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাব জেল সেটা গঠন করেছে। সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যারিস্টার ফখরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি দেখেছেন আজকে। যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে। তো শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো। আমরা আজকে প্রাপ্তি যেমন আছে, এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো।
আপনি যদি দেখেন যে এই যে এদের ভিতরে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যখন আন্দোলন চলে লেফটেন্যান্ট কর্নেল লেভেলের একজন অফিসারকে সেখানে গিয়ে বন্দুক ধরে তারপরে AK-47 দিয়ে গুলি করার দরকার নাই। তিনি নিজে শুয়ে পড়ে তারপরে সেখানে গুলি করছেন। মানে তার সৈনিকরা যখন কিনা তার সাথে গুলি করতে রাজি হয় নাই, তখন তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন। অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি। জি। আমরা শুধু একটা ভিডিও দেখেছি। এরকম কত গুলি সে করেছে সেটা রাইট। তো আমি জানি না। সো এই জায়গাগুলোতে তাদের যে প্রতাপ এখানে ব্রিগেডিয়ার হাসান নাসের আছেন তিনাকে পিএনজি করা হয়েছে। মানে মানে যারাই দেশপ্রেমিক তাদেরকে পিএনজি আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি। কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর ১৫ জনকে এটা বাংলাদেশের ইতিহাসে ১ম এই ধরনের ঘটনা ঘটলো। প্রত্যাশা, প্রাপ্তি, ভালো লাগা, আরো চাওয়া কি বাকি আছে? ধন্যবাদ ইলিয়াস ভাই এবং আমার সাথে সহ-আলোচকবৃন্দ এবং দর্শকবৃন্দ যারা দেখছেন। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা, দুঃখজনক, লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দায় মুক্তি বা কলঙ্ক মুক্তির একটা প্রচেষ্টার দিন হিসেবে আমরা মনে করছি। যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচারের অবসান ঘটেছে আজকে। যে সেনা সদস্যদেরকে বিচার সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না, কেন এটা আইসিটিতে আসবে, এ নিয়ে তর্ক বিতর্ক এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে। বিভিন্ন রকম তর্ক বিতর্কর পরে যেটা হলো, আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় সিদ্ধান্তটা হয়েছে যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত, যেটা স্থায়ী হওয়া উচিত না। এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো, যে দায়িত্ব পালনে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোনো যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি এনএসআই এর অতীতে এনএসআই ডিজিএফআই ডাইরেক্টর তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয়, তাদেরকে নরমালি কয়েদি হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং জেলখানাতেও স্বাভাবিকভাবে তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া। এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই 15 জন অফিসারকে দায়ী করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, সুতরাং এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের কোনো সুযোগ নাই। এই অপরাধটা তারা করেছে র্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট, যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা বা পর্বত মানে কোর্ট বা সশস্ত্র বাহিনী কোর্টের উপরে অবস্থান করে। সেই আদালতের দায়েরকৃত ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ আমি মনে করি একেবারে শেষ দিনে শেষ সময়ে এনে হাজির করেছে, যেটা উচিত ছিল না। সে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি অবান্তর মনে করছি। অতীতেও এই আইনের বিভিন্ন ব্যত্যয় ঘটনা হয়েছে, বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। আইসিটির অ্যাক্টে যেটা হয়েছে, যেটা বলা যায় বিচারের নামে অবিচার, সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয় সেই জন্য একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে, যেটা আইসিটির আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয়। সেই পরিপ্রেক্ষিতে দায়েরকৃত ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে এবং তাদেরকে অন্যান্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল। এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এই বিশেষ ধরনের বাংলাদেশে একটাই বাস আমাদের নজরে আসছে, আর যেন এরকম বাস আমরা না দেখি বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাদেরকে ট্রিট করা হয়। এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে, আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোনো আসামি হয় সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা, তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এই বিষয়গুলো আমি মনে করি আর বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড রুলের আওতায় থাকা উচিত সবকিছু, এবং সবার জন্য যে আইন সমান, বিচার সমান, সেটাই প্রমাণ করা উচিত। কারণ আমরা জেলখানায় ইতিমধ্যে বিচারাধীন আসামি হিসেবে প্রধান বিচারপতিকে পেয়েছি
এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন, মন্ত্রীরা আছেন, এমপিরা আছেন, আইজিপিরা আছেন, সেক্রেটারিজ আছেন, তাদেরকেও যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয়, একইভাবে আমি মনে করি হাজির করা উচিত অন্য যে কোনো নাগরিকের মতো। আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণযোগ্য, তবে মোটেও সুষ্ঠু না, সঠিক না। তবে কোন অবস্থাতেই সেনাবাহিনীর কোনো সুযোগ ছিল না এদেরকে এই ট্রাইব্যুনালে হাজির না করার। আমি মনে করি যে সমস্ত প্ররোচনা ছিল, প্রভোকেশন ছিল, এগুলাকে ওভারকাম করে সেনাবাহিনী প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ব্যারিস্টার ফখরুল ইসলাম স্যার, আপনার জি, আইনের কোনো ব্যত্যয় বলবো না, মানে পার্সিয়ালিটি দেখছেন কিনা? তবে আজকে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতায় কথাটা বলি যে আমাদের ধারণা ছিল যে আদালতের চৌকাঠ পেরিয়ে তারা আসামি হবে, সেইটা যে আজকে করেছে সেজন্য একদিক থেকে ভীষণ খুশি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি, তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতের চৌকাঠ পেরিয়ে আসামি হয়েছে, সেটা একটা ভালো দিক। পুরো সেনাবাহিনীকে তো আর দোষ দেওয়া যাবে না, কারণ সেনাবাহিনী অনেক ভালো ভালো অফিসার হয়তো এখনো আছেন, নিশ্চয়ই আছে। তো যে কজন অপরাধ করেছেন, দুর্নীতিতে গুম কমিশন যাদেরকে পেয়েছেন তাদের নামে শুধু ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি, কারণ তারা যে সাবজেল থেকে এসেছে, আমার মনে হয় তারা সাবজেলেই চলে গিয়েছে। এখন কোশ্চেন হলো দুটো, আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক, এখন জেল কোড অনুসারে হলো জেলারের মানে জেল সুপার, জেলার যে কর্তৃপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবেন, দ্যাট ইজ একটা কথা সত্য। কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো সাবজেলে রাখার ব্যবস্থা নাই, তাহলে এক্ষেত্রে তাদেরকে আবার ওই ক্যান্টনমেন্টের মধ্যে যে সাবজেক্ট, তারা আসামি হওয়ার আগেই যে সাবজেক্ট গঠিত হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে। সেটা আমার কাছে ভালো মনে হয় নাই, কারণ তারা যদি কাশিমপুর বা কেরানীগঞ্জে থাকতো তাদেরকে কিন্তু তারা কিন্তু আইন অনুসারে, জেল কোড অনুসারে তারা এমনিতেই ডিভিশন পাবে। কিন্তু সমস্যা হলো অন্য, ওই সাবজেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা, তাদের টেলিফোনের অ্যাক্সেস আছে কিনা, তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা, আমার মনে হয় সেই সবগুলোর উপরে হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা, আবার নতুন করে, কারণ কত রকমের ষড়যন্ত্রের কথাই। মানে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের ওইখানে ওয়াইফাই এবং ফোনও তারা ইউজ করতে পারবেন, সেখানে তাদের স্ত্রীরা প্রতিদিন তাদের খাবার দিয়ে আসতে পারবেন, স্ত্রীরা থাকতেও পারবেন, এরকমও শুনে একটা ঘটনা ঘটেছে। ইসকন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে, তারা খুব গোপনীয়ভাবে তাদের কার্যক্রম পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত এই গত 2-3 দিনের ভিতরে 2 জনকে তারা গুম করেছে। তাদের আজকে একজনকে, সে বাসা থেকে বের হয়েছে, তারপর থেকে তার ফোন বন্ধ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে 1 দিন আগে বা 2 দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইসকনের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে একজন ইসকনের বিরুদ্ধে এক জায়গায় কথা বলেছে, সেখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন, উনি কে, এইভাবে তার বিচার, এই মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে। তো সরকারকে বলবো, ইসকন, আমরা সেই 2018-19 সালে এই বিষয়গুলো বলেছিলাম, কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও বোধহয় এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা, আমি বলেছি যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করি সেটা হচ্ছে ইসকন। এদের কতটুকু ক্ষমতা, কতটুকু এদের প্রভাব দেশের ভেতরে, এটা হয়তো আমরা খালি চোখে দেখা অসম্ভব। এই আমরা যাদেরকে গুমের কথা বলি, এরকম এই গুমের সাথে অনেক আলেমের গুমের সাথে ইসকন জড়িত, সেটা হয়তো আমরা জানিও না। তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ, তারা 2 দিন আগে একটা তাদের ফেসবুক পেজে, এবং তারা বোধহয় এটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে 2 দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয়, বাচ্চা একটা মেয়ে, মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্রী, তাকে নিয়ে এক হিন্দু তাকে ধর্ষণ করেছে। 3 দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা এটা নিয়ে প্রতিবাদ করলো, তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না। এটা সাম্প্রদায়িক কি না বা কি, এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই, তো আপনার এত আগ বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো? এটা সাম্প্রদায়িক, এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে, খুব কি বলবো, পরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক করছে, তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে, তারপর তারা পালিয়ে যাচ্ছে।
এটা তারা একদম পরিকল্পিতভাবে এর সাথে হিন্দু মহাজোট, ইসকন, এই হিন্দুদের যেসব কট্টর আ জঙ্গি সংগঠনগুলো আছে এরা সবাই জড়িত। তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা কোনো সাম্প্রদায়িক। এটা অবশ্যই সাম্প্রদায়িক এবং এটার বিচার এই দেশে করতে হবে। যদি বিচার না করে সেক্ষেত্রে আজকে সেনাবাহিনীর যে ১৫ জনের পরিণতি আমার মনে হয় এটা দেখে সবারই শিক্ষা নেওয়া উচিত। এই দেশে কেউই আইনের ঊর্ধ্বে না। থ্যাংক ইউ, একটা চমৎকার কথা বলেছেন যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে এবং এই যারা গুম খুন এবং ভারতের তাবেদার সরকারের হুকুম পালন করেছে এবং তারাও তো হুকুমদাতা বেসিক্যালি, কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালসে আপনি দেখবেন ওই আলোচনায় সবসময় আসে যে কমন রেসপন্সিবিলিটি, যারই কমান্ড করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে। এই ক্ষেত্রে কিন্তু হাসিনা সেজন্য একা আসামি নয়, ওনার হুকুম ওনারাও তামিল করেছেন ভারতের কৌশলে, কাজেই ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগছে যে শিক্ষার, কিন্তু সমস্যা হলো কি যে ইতিহাস থেকে কিন্তু কেউ শিক্ষা গ্রহণ করে তো না। আজকে দেখুন এই যারা সচিব আছে তারাও তো বলতে পারতো যে তাদেরকে একটা জেলখানা যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হোক। আমি সে ব্যাপারে আমি খুব ব্যথিত আছি, এই মানে এই ডিসক্রিমিনেশনের জন্য আমি একটু ব্যথিত আছি। আদারওয়াইজ আমি খুব খুশি যে ওনারা চৌকাট পেরিয়ে মধ্যে এসেছে। আপনার আজকের যেই সারাদিনের ঘটনা পরিক্রমা কি মনে হচ্ছে, কেমন লাগছে এই বিচার? শেষ পর্যন্ত ফখরুল ভাই যেটা সন্দেহ প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা, কারণ তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে সাব জেলের যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে। স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ডরাও থাকতে পারে, ফোন রাখতে দেওয়া হবে, ওয়াইফাই থাকবে, স্মার্টফোন ইউজ করতে পারবে। এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেরেছি। এটা কতটুকু সত্য? ভাই আমি সকালবেলায় ছিলাম সে আইসিডিতে, তো আমি খুব খুশি। আমারে দাদুল ভাই বলল সব ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। আমি ধন্যবাদ দেওয়ার পরে জানতে পারলাম কারাগারে যাচ্ছে। তো আমি কিউরিওসিটি জিজ্ঞেস করলাম, ভাই কোন কারাগারে যাচ্ছে আসলে? কাশিমপুর না ওইটা? তো ভাই সাব ছিলাম, এটা কেন হইলো? তখন উনি বলতেছে, ভাই আমার কিছু করার নাই, আদালত রায় দিয়েছে কারাগারে যাবে। অর্থাৎ আদালতের রায়ের পরে এটা ওইখানে মানে আপনাকে আইজিপি প্রিজন তার দায়িত্ব পড়ে তাকে গাইড করে কোন কারাগারে নিবে। এখন এটা যত সহজ আমি বললাম এত সহজের না। আপনি দেখেন এসি বাস, এসি বাসটা আবিষ্কার করলো কে? কার পয়সায় কেনা হয়েছে? কোন মন্ত্রণালয় কিনছে? এটা হইতে হবে হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি কিনছে? না কিনলে হোম মিনিস্টার এক্ষুনি পদত্যাগ করা উচিত। এই ধরনের বাটপার হোম মিনিস্টার আমাদের দরকার নাই। এইরকম স্বজনপ্রীতি হোম মিনিস্টার আমাদের দরকার নাই। উনি আমার খুব আদরের, বাট আমি লজ্জিত। আমি খুবই দুঃখিত এই ধরনের স্বজনপ্রীতি করার জন্য। যেখানে সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি, আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন সেনাপ্রধান বীর প্রতীক, তারপর ছিলেন আমাদের জেনারেল ইরশাদ, স্যাররা বলছেন 75 এর যে নায়ক তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে। এনে এমন কি হলেন যে এনাদেরকে এই ট্রিটমেন্ট দিতে হবে? হ্যাঁ, সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে। ওই 5 স্টার হোটেল শেরাটন তার উপরে 2টা রুম নিয়ে নিল, অসুবিধা নাই। সবাইকে একটা করে হুড দিল, কোনো আপত্তি নাই। কিন্তু কেন এদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে? এটা একটা বৈষম্য সৃষ্টি করবে। আগামীতে এটা খারাপ প্রতিফলন হবে। মানুষ আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায়। এখন একটা কথা বলি, কেন তাদেরকে আনা হচ্ছে না? আমি যেটা সন্দেহ করি, এরা যদি মুখ খোলে, এরা মুখ খোলার জন্য অনেকে উদগ্রীব। আমার সাথে যোগাযোগ করছে। তারপর সব বলে দিব। এরা আইসিডিতে কোনো কথা বলে নাই। কারণ গোয়েন্দাদের প্রেশারে তোমরা কোনো কথা বলবা না। আইসিডিতে কোনো টর্চার হয় না, কোনো কিছু হয় না। এই কমান্ড রেসপন্সিবিলিটি পানিশমেন্ট হচ্ছে। কমান্ড রেসপন্সিবিলিটি তো তোমার দায়িত্ব ছিল। অনেকে একদম জানেই না হয়তো কে তার ছেলে আছে, নাম জানে হয়তো দেখে নাই কখনো। কথা হলো আপনারা এই লোকগুলি কোনো কোঅপারেট করে নাই আইসিডির সাথে। আগামীতে যাতে কোঅপারেট করতে না পারে এইজন্যই সাবজেল। এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না। মোড়ামুড়ি করবে, ভয় দেখাবে। আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিডিতে। এবং এরা যেন না আসতে পারে, ইনফ্লুয়েন্স না করতে পারে। এবং অতি দ্রুত এদের এখান থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাক। বিশেষ করে কাশিমপুর কারাগারটা দূরে হলেও অনেক সুবিধা, নিরাপদ এবং ভালো। সম্মান নিয়ে বসবাস করা যায়। আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসার আমার কষ্ট দেয়। যে অপরাধ করছে সেজন্য তো আপনি দায়বদ্ধ, আপনি তো কোঅপারেট করেন নাই। এরপর হলো আপনি জানেন বাসের কথা বললাম। সাব জেল
করা এটা দায় দায়িত্ব সম্পূর্ণ হোম মিনিস্টারের, অর্থাৎ ডক্টর ইউনূস এখানে জড়িত। এটা একদিনে হয় নাই। এর সাথে ডক্টর ইউনূসও কম বেশি জানেন। উনি হয়তো ভাবুক মানুষ, জ্ঞানী মানুষ। ঠিক আছে, অসুবিধা নাই। তো আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হইছে। মানে বাঙালি আমরা কোন পর্যায়ে, এতে প্রশংসা করতে, করতে শেষ। নিঃসন্দেহে এটা অনেক দাবিদার, অনেক কিছু। কিন্তু এই প্রক্রিয়া চালাইতে গেলে, সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই সাব জেল থেকে সরাইয়া মূল কারাগারে নিতে হবে। কারণ এখানে বৈষম্য করা যাবে না। এবং ওই যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা? অবশ্যই বিচার হবে না। কিভাবে হবে? আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা, সনদ নিয়া তাদের স্কোপ দিচ্ছি আরো কিছু বোম ফুটবে, গোলাবাজি হবে, তখন আমন্ত্রণ জানাও সেনাবাহিনী আপনি টেক ওভার করেন। তাতে থেকে মাফ হয়ে যাবে। মাফ করে দেওয়ার স্কোপ করা হবে। আমরা চাই না কোন রকম বৈষম্য হোক, কোন রাজনীতি পথে রাজনীতি চলবে। বাট লজ্জা লাগে কি ভাই, যে লোকগুলি কোনো কাজ করে নাই ৫ই আগস্টের জন্য, জুলাইয়ে, এরা এখন গণিমতের মাল খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে। কে কোনটা খাবে, কোন মন্ত্রণালয় নিবে। এই জন্য কি এত লোক রক্ত দিছে? না এনাদের এই নেতাদের ছেলে মেয়ে মাঠে ছিল? কেউ তো ছিল না। এরাই এখন হালুম, হালুম করতেছে কি খাবে? এরাই এখন বাটপারি কথা বলতেছে। এই যে আমাদের বিএনপির এক নেতা বলতেছে সেনাবাহিনীর মানে ভাবমূর্তি, মানে মোরাল ভেঙে পড়বে। অসম্ভব। এদেরকে ওখানে রাখলে আর মোরাল ভাঙবে। বের করে দিলে মোরাল শক্তিশালী হবে। এই অথর্ব জেনারেলদের আমাদের দরকার নাই। আপনারা ভালোবাসেন, দণ্ড হোক, পরে পুনর্বাসন করেন অন্য জায়গায়, আপত্তি নাই। আর সেনাবাহিনীতে রেখে সেনাবাহিনীকে ধ্বংস করেন না। আর কেউ যদি খোয়াব দেখেন হাসিনা আসতেছে, কিচ্ছু করার নাই, দুঃখিত। তাহলে অন্য কিছু রক্তারক্তি হবে। এখনো অনেক লোক আছেন, আইনের আওতায় আসবেন। ১-২ জন না, হাসিনার প্রচুর কথা ভুলে যেতে হবে। হ্যাঁ, এখনো খোয়াব দেখে রে ভাই। না দেখলে এই কাজটা করে। সেনাবাহিনী উচ্ছিল উৎসাহ নিয়া এদের বাইন্দা ধরে দেই। একজন তো পলাইয়া গেছে। কোন পর্যায়ে গেলে ৪ জন জেনারেল ডিজিএফআই ভারতে আশ্রয় নিছে। এই আমাদের শিক্ষা, এই আমাদের প্রশিক্ষণ, এই আমাদের দেশপ্রেম। আবার এই সব ইংরেজি বলে বসে, বসে আমরা। এদেরকে কি করা উচিত আমি জানি না। মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী সেই স্পেস রাখে নাই। আর এই জেল, এই সাব জেল কইরা আরো স্পেস বন্ধ করে দিছে। কোন মুখে কথা বলবে একজন জেনারেল বাইরে আইসা? লজ্জা করা উচিত। এই ডিজিএফআইটাকে নষ্ট করে দিছে। এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত। হাসান নাসির স্যার আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য। এনারা করতে দেন নাই। আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে। না ওনার অনেক দুর্বলতা আছে। ওনাদের উপদেষ্টা করিয়েছে, এনাদের কি সমস্যা জানি না। এনাদের অবশ্যই এই সমস্যা না, ওনাদের উপদেষ্টা উচিত ছিল প্রতি মাসে ব্যাংক হিসাব দেওয়া। হিসাব দেখো ভাই। কোন লোক দেখছেন সদস্য করেন। আমাদের কোনো চিন্তা হয় নাই। আমাদের বছর হাসিনা মানে হাসিনার ঘষা খেয়ে আমরা শিক্ষা পাই নাই। আমাদের আরো দরকার। এই ছাত্ররাও ভুল করছে রাজনীতি করে, যে পেশায় গ্রুপে থাকতো সব কটা সোজা করা যাইত। তারপরে আমি মনে করি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা প্রেশার ক্রিয়েট করব যাতে এই কাজটা না করে। সেনা প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা। এগুলো বিতর্কের সৃষ্টি করছেন। প্রতিদিনই এটা নিয়ে হবে কথাবার্তা। আমি বলব সবাইকে যারা কথা বলেন, আপনারা কথা বলবেন। এই বৈষম্য যেন বিচারে না থাকে। তাহলে এটা জুলুম হবে। আপনি একজনকে মাফ করে দিলেন, একজন ছেড়ে দিলেন, এটা কোনো বিচার হলো না। যদি মনে করেন অন্যায় হয় না, বিচার হবে না। কিন্তু অন্যায় স্বীকার করার পরে আপনারা এই ফাইজলামি করবেন, এর কোনো কারণ নাই। আমি অবাক হব না হাসান নাসির স্যার যে মেস ওয়েটার এসে খাবার দিয়ে দিচ্ছে মেসে। না না ইলিয়াস ভাই যা বলছে একবার 100% চলবে, ডোন্ট ওয়ারি। এখন ওখানে তো আমি গেছিলাম নিচ পর্যন্ত। ওখানে আপনার ওয়াইফাই লাইন থেকে সবকিছু বিদ্যমান। এখানে জেল কোডে যে নিয়ম আছে, যে খাবার সেই খাবার তার খাইতে হবে। জেল কোডে যে প্লেট সেই প্লেটে তার খাইতে হবে। এর ফাইজলামি করার অবকাশ নাই। রেজাকুল হায়দার একই অবস্থা ছিল, আমারও একই অবস্থা ছিল।